কালবৈশাখীর ছোবলে নেত্রকোনায় একই পরিবারের ৪ জন সহ দেশের বিভিন্ন স্থানে ১৫ জনের মৃত্যু। সব যাত্রীরা সব জানালা বন্ধ করে দেওয়ার কারণে বাতাসটা বের না হওয়াতে বাতাস ওখানেই ঘুরপাক খাচ্ছে। যদি এই বাতাসটা এখান থেকে না আসে, অপোজিট থেকে আসতো, তাহলে কিন্তু আমরা সবাই পড়ে যেতাম। প্রবল ঝড়ে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়া ট্রেনের ৯টি বগি প্রায় ১৬ ঘন্টা পর উদ্ধার। ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক। ৪টা থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। ৭১ এমটি র্যাক গেছে, এটাও এই স্পটের উপর দিয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ অপহৃত ৫ জনকে উদ্ধারের দাবিতে সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। গাজীপুরে ২ স্বর্ণ ব্যবসায়ী অপহরণ। স্বাভাবিক আন্দোলনে বাধা দিলে চোরাগোপ্তা হামলার ঘোষণা বিএনপির। চরম পরিণতির হুঁশিয়ারি খোকার। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ, বললেন নেতারা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে আইন সংশোধনের প্রস্তাব তদন্ত সংস্থার। এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় দুদিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। প্রায় 18 ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। প্রবল ঝড়ের কবলে পড়ে গতরাতে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হলে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঝড়ের দমকা হাওয়ায় বগিগুলো সেতু সড়কের দিকে ঝুঁকে পড়ায় ট্রেনটি দুর্ঘটনার ভয়াবহতা থেকে রক্ষা পায়। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনটি দুর্ঘটনায় পড়ার 6 ঘন্টা পর ভোর 5টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। ঈশ্বরদী এবং ঢাকা থেকে আসা দুটি রিলিফ ট্রেন 12 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া 9টি বগি উদ্ধার করে। বিকেল 4টা থেকে স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। আমরা তো 4টেই বলতে পারি যে এই যে আমাদের যে 71 এমটি র্যাক গেছে, এটাও এই স্পটের উপর দিয়ে গেছে, এটাই বলতে পারি। আমরা 4টা থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। এর আগে রোববার রাত 11টার দিকে বঙ্গবন্ধু সেতুতে হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে লাইনচ্যুত হয়ে পড়ে দ্রুতযান এক্সপ্রেসের 9টি বগি। এই ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও যাত্রী ও ট্রেনের নিরাপত্তা কর্মীরা বলছেন, বাতাস যদি উল্টো দিক থেকে বইতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। মৃত্যুটাকে অনেক কাছে থেকে দেখেছি। এত দ্রুত একটা ঘূর্ণিঝড় আমার লাইফে কোনোদিন রিয়েলাইজ করি নাই বা দেখিও নি। সব যাত্রীরা সব জানালা বন্ধ করে দেওয়ার কারণে বাতাসটা বের না হওয়াতে বাতাস ওখানেই ঘুরপাক খাচ্ছে। এক মুহূর্তে আস্তে করে হেলে পড়ে আর কি। যদি এই বাতাসটা এখান থেকে না আসে, অপোজিট থেকে আসতো, তাহলে কিন্তু আমরা সবাই পড়ে যেতাম। রোববার রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি বলেন, ঝড়ের কারণে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। এই ধরনের ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই। প্রচন্ড ঘূর্ণিঝড়ে এই দুর্ঘটনা। আমরা সাথে সাথে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই দুর্ঘটনার কারণসমূহ উল্লেখ করে আগামী 3 দিনের মাঝে তারা আমাদের কাছে রিপোর্ট দাখিল করবেন। বঙ্গবন্ধু সেতুর রেল সড়কে এটি প্রথম ট্রেন দুর্ঘটনা বলে জানান সংশ্লিষ্টরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ। এদিকে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন রাজধানীর কমলাপুরে। অনেকে সকালে স্টেশনে আসার পর ট্রেন দুর্ঘটনার খবর পান। এরপর ট্রেনের জন্য অনেককে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে। আমি সকালে আসছি খুলনায় যাব। সমস্যা তো আছে, বাচ্চা কাচ্চা নিয়ে, নিজে অসুস্থ, ডাক্তার দেখাইতে আসছি, বাইরের বাসায় সমস্যা তো অবশ্যই হচ্ছে। ভোর 5:30টায় আসছি, যাব রাজশাহী যে গাড়ি যায় কমলাপুর থেকে, এই গাড়িতে যাব। এই এখন পর্যন্ত বসে আছি এখানে। খুব আমাদের কখন গাড়ি পাবো তা তো বলতে পারতেছি। এবার কালবৈশাখীর খবর। সারা দেশে টানা দাবদাহের পর কালবৈশাখীর ছোবলে নেত্রকোনায় একই পরিবারের 4 জন সহ বিভিন্ন স্থানে 15 জনের মৃত্যু এবং কমপক্ষে 30 জন আহত হয়েছে। গতরাতের এ ঝড়ে কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জে সঞ্চালন লাইন বিধ্বস্ত হওয়ায় 6 উপজেলার 20,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রাত 1টার দিকে নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় ঘরের দেয়াল ও গাছের নিচে চাপা পড়ে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী, সন্তান সহ একই পরিবারের 4 জন মারা যান। এ সময় পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় এক নারী সহ মারা যান আরও 5 জন। ঝড়ের কারণে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা সহ সহস্রাধিক কাঁচা পাকা ঘরবাড়ি। আর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও। এদিকে রাতে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিহত হয়েছেন 4 জন। এতে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। নওগাঁয় রাত 11টার দিকে শুরু হয় প্রচন্ড ঝড় ও বৃষ্টি। এ সময় বালুরাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন চকবিরাম এলাকায় ঘরের ছাউনির নিচে চাপা পড়ে মারা যায় আবু ইসা নামের এক কিশোর। অন্যদিকে জেলার পত্নীতলায় জমিতে সেচ দেওয়ার সময় বজ্রপাতে মারা যান মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি। অন্যদিকে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট নগরী সহ জেলার বিভিন্ন উপজেলা। রোববার রাত 12টা 48 থেকে 10 মিনিট স্থায়ী এ ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 82 কিলোমিটার। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা সহ বিদ্যুতের খুঁটি। নাহিদা আরিফিন, সময় সংবাদ। স্বাভাবিক আন্দোলনে বাধা দিলে চোরাগুপ্তা হামলা চালানোর ঘোষণা দিয়েছে বিএনপি। আর তাহলে সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দলের ঢাকা মহানগর কমিটির এক বিক্ষোভ সমাবেশে তারা বক্তব্য রাখেন। সরকারের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা, গুম ও নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন এই বিক্ষোভ সমাবেশের। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। একমাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দেশীয় নেত্রীর মিথ্যা মামলা, তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা এবং সারা বাংলাদেশের যত মিথ্যা মামলা আছে, গুম খুন, এগুলো বন্ধ করতে পারি, অন্য কোনোভাবে বন্ধ করা যাবে না। সেই গণ অভ্যুত্থান ঘটানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরের আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সরকার পতনে প্রয়োজনে অস্বাভাবিক পথ অনুসরণের হুমকি দেন। জনরোষ এবং মানুষের প্রতিবাদের যে অধিকার, সেগুলি স্তব্ধ করে দেবার চেষ্টা করবেন না। আপনার ভালোর জন্যই বলি, অলরেডি কথাবার্তা শুরু হয়েছে। যদি স্বাভাবিক প্রতিবাদের পথ বন্ধ করেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় চোরাগুপ্তা পথে সেই আপনার পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের দিকে যাবে। সেটার জন্য আপনাকে নির্মম পরিণতি ভোগ করতে হবে। এদিকে সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে মহান মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে একটা আন্দোলন পরিকল্পনাও ঘোষণা করা হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেনিন। বিকেলে সময় সংবাদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কথা বলেছেন, আইন শৃঙ্খলার বিরোধী কথা বলেছেন। প্রচলিত আইন, সংবিধানে এই ধরনের হুমকি দেওয়ার অধিকার কারো নাই। সাদেক হোসেন খোকা সাহেব এর আগে এই ধরনের হুমকি দিয়েছেন বা তার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই হুমকিকে আমরা মোটেই কোনোভাবে পাত্তা দিচ্ছি না, আমরা মোটেই এই ব্যাপারে ভীত নই। বরং আমরা মনে করি যে দলটি বিএনপি এবং তার নেতৃত্ব, তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়েছে যে এখন জনগণের শক্তিতে আর বিশ্বাসী নাই, সেই জন্য তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাই এদের শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, শত্রু হিসেবে বিবেচনা করতে হবে, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরা দেশটাকে ধ্বংস করতে চায়, এরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে দিতে চায়, এরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়। এরা দেশের মানুষের বিরুদ্ধে আজকে সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিয়েছে।
এদেরকে কোনো অবস্থাতে রাজনৈতিক কর্তৃপক্ষ মানবে না। এদেরকে আমরা শত্রুপক্ষ ৭১-এ পাক হানাদার বাহিনীদের বিভাগ আমাদের শত্রুপক্ষ ছিল, আজকে এরাও এইগুলোতে আমাদের শত্রুপক্ষ। সন্ধ্যার সময় আরো থাকছে। কমলাপুর স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র এবং শক্তিশালী বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক 2। প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি ময়েশ্চার ঠিক রেখে চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল। অভিবাসন প্রক্রিয়াকে মানুষের জন্য আরো নিরাপদ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডায় উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় অভিবাসনের সুফল পেতে অনুন্নত দেশগুলোর সহায়তায় অর্থ, জ্ঞান ও প্রযুক্তি নিয়ে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উন্নত জীবন, কাজের সুযোগ কিংবা রাজনৈতিক কারণে নিজ দেশ ছেড়ে অন্য দেশে বাস করেন পৃথিবীতে এমন অভিবাসী রয়েছেন প্রায় 25 কোটি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশেরও প্রায় 1 কোটিরও বেশি জনশক্তি কাজ করেন। 2015 পরবর্তী বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনায় অভিবাসনের চ্যালেঞ্জ কল্যাণকর উপায়ে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা চলছে বেশ জোরে সোরেই। ঢাকায় বাংলাদেশ ও সুইজারল্যান্ডের যৌথ আয়োজনে অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ সভায় উঠে আসে অভিবাসী মানুষদের মর্যাদা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিবাসীকে কেবল অর্থনৈতিক কার্যক্রম বা উৎপাদনের উপাদান হিসেবে দেখা যাবে না। অভিবাসন প্রক্রিয়াকে আরো নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং কল্যাণমূলক করা প্রয়োজন। আমাদের আলোচনার কেন্দ্রে থাকতে হবে অভিবাসীদের অধিকারের বিষয়টি। উৎস এবং গন্তব্য উভয় দেশে অভিবাসন এবং অভিবাসী কর্মীদের ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অভিবাসীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় একমত হলেও বর্তমানে বাস্তবতা ভিন্ন। এই প্রেক্ষাপটে অভিবাসী প্রতিটি পুরুষ এবং নারীর অধিকারকে সমর্থন দিতে তাই বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশের মতো ক্রমাগতভাবে বৃদ্ধিপ্রাপ্ত যুব জনসংখ্যার কর্মসংস্থান সৃষ্টি একটি বড় ধরনের চ্যালেঞ্জ। বিশ্বকে এই প্রশিক্ষণযোগ্য যুব জনশক্তিকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। এমন উপায় চিহ্নিত করুন যাতে অভিবাসন দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। রেমিটেন্স পাঠানো এবং অভিবাসীদের সব ধরনের খরচ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার তাগিদ দেওয়া হয় সভা থেকে। সত্ত্বেও শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল আইন 2014 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 3টি আইন ও একটি চুক্তি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মেট্রো রেল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য মেট্রো রেল আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া সরকারি যানবাহন আইন 2014 এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে মিশরের সাথে একটি অর্থনৈতিক ও কারিগরি সহায়তা চুক্তিরও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পর এটি পরিচালনার জন্য এই আইনটি করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী কেদারি মণ্ডল ও তার ভাই দিলমোহন মণ্ডলকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ জানায়, অপহৃত কেদারি মণ্ডলের সাথে একটি প্রভাবশালী মহলের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে কেদারি মণ্ডলের বাড়িতে সাদা পোশাকে কয়েকজন লোক পুলিশের পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার নির্দেশ দেয়। খুলতে রাজি না হওয়ায় দরজা ভাঙার চেষ্টাও করে তারা। পরে দরজা খুলে দিলে কালিয়াকৈরের থানার লোক পরিচয় দিয়ে দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ী কেদারি মণ্ডল ও তার ভাই দিলমোহন মণ্ডলকে একটি প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়। এদিকে এখনো খোঁজ মেলেনি ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জে অপহৃত 5 জনের। নজরুলকে উদ্ধারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। অপহৃতের পরিবার দাবি করছে, রাজনৈতিক প্রতিপক্ষ নূর হোসেন এই ঘটনা ঘটিয়েছে। এদিকে পুলিশ বলছে, ঘটনার তদন্তে বেশ কিছু অগ্রগতি রয়েছে তাদের কাছে।
নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের অপহরণের ঘটনায় সোমবার সকাল থেকেই রাস্তায় নেমে আসে তার সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ তুলে নেওয়া হয়। নজরুল ইসলামের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু অভিযুক্তকে আটকে পুলিশ উদাসীন বলে দাবি করছে তারা। দ্বন্দ্বটা শুরু হয় আপনার আগে রাস্তা করা নিয়ে, এই আপনার 2 মাস আগে সরকার রাস্তার মধ্যে কাজ করতেছে, এই নূর হোসেনের লোক পাঠাইছে, কাজ করতে পারবো না। নূর হোসেনের 10টা-12টা গাড়ি পাঠাইছে অস্ত্র শস্ত্র দিয়া, সব লোকের আমাদের পিটাইয়া এই রাস্তায় আমরা করতে পারবি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ, আমার স্বামীকে তাড়াতাড়ি যাতে ফেরত দেয়। প্রশাসন এখন হোসেনের মান্থলি ভাত হয়ে গেছে, হোসেনের কথাই উঠে বসে। আমি বারবার বলছি হোসেন আমার সাহেবকে অপহরণ করেছে, তারা এটা মানতেই চান না। এদিকে পুলিশ জানিয়েছে মামলা রেকর্ড হওয়ার আগেই তদন্ত শুরু করা হয়েছে। নজরুল ইসলামের সাথে কারো বিরোধ ছিল কিনা সে বিষয়টি মাথায় রেখেই চলছে তদন্ত। টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনো দ্বন্দ্ব ছিল কিনা, ক্ষমতার কোনো দ্বন্দ্ব ছিল কিনা, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল কিনা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ওয়ার্ড কাউন্সিলর 3 জন লোক সহ নিখোঁজ, তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়। কাজে আমরা এটা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করব। রোববার দুপুরে জেলা আদালতে একটি মামলায় হাজিরা শেষে গাড়িতে করে সিদ্ধিরগঞ্জ ফিরে যাওয়ার পথে শিবু মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে 5 জনকে তুলে নেওয়া হয় বলে দাবি করেছে নজরুলের পরিবার। এদিকে অপহৃত আইনজীবী চন্দন সরকারের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি আদালত প্রাঙ্গণে সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে তারা পুলিশ সুপারের কার্যালয়েও ঘণ্টাব্যাপী ঘেরাও করে রাখে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পিসিবি পরিচালকদের বেফাঁস মন্তব্যের কারণেই জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শেন জার্গেনসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে এ সংক্রান্ত আইনটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিযুক্ত হাজির না হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও আইনে রাখার আরেকটি প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে গোলাম আজম সাইদি সহ অনেকের বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে অনেকে পলাতক দেখিয়েও বিচার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও 12টি মামলায় 14 জনের বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। এই অবস্থায় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রেফতারের ক্ষমতা চেয়ে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের জন্য 24 এপ্রিল আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে তদন্ত সংস্থা। কারণ হিসেবে বলা হয়েছে, কোনো মানবতা বিরোধীর বিরুদ্ধে তদন্ত শুরু হলে সে পালিয়ে যায়, ফলে অন্যান্য সংস্থার মতো তাদেরও গ্রেফতারের ক্ষমতা প্রয়োজন। এই প্রস্তাবে এটা রয়েছে যে গ্রেফতার করার পর তাকে 24 ঘন্টার মাঝে তাকে ক্যারি করা বা পরিবহনের সময়টি বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এবং এই ধরনের গ্রেপ্তারে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত সংস্থাকে সহায়তা করবে। আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি। এমন পরিস্থিতি এড়াতে আইসিটি আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তি হাজির না হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রেখে আইনটি সংশোধনের প্রস্তাব দেওয়ার কথা জানালেন তদন্ত সংস্থার সমন্বয়ক। হাজির করার বাধ্য করার জন্য তার সহায় সম্পত্তি, এটাকে আমরা ইংরেজিতে বলি প্রক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, মানে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা এবং তার সম্পত্তি ক্রোক করা। তো এটাও প্রভিশনটা এই আইনে নেই, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক আসামি যাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে অথচ তারা হাজির হচ্ছে না, তাদের সন্তানাদি বা তার সেই হয়তো পালিয়ে থেকে তার সেই সহায় সম্পত্তির উপকারিতা ভোগ করছে। আমরা সেখানেও একটা প্রস্তাব দিতে চাচ্ছি যে যাতে এই সম্পদগুলো ক্রোক করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি এর আগে 2 বার সংশোধন করেছে জাতীয় সংসদ। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কালবৈশাখী ছোবলে নেত্রকোনায় একই পরিবারের 4 জন সহ সারা দেশে 15 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় 18 ঘন্টা পর স্বাভাবিক। নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ অপহৃত 5 জনকে উদ্ধারের দাবিতে সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। গাজীপুরে 2 স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ। স্বাভাবিক আন্দোলনে বাধা দিলে চোরাগোপ্তা হামলার ঘোষণা বিএনপির।
চরম পরিণতির হুঁশিয়ারি খোকার, হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ, বললেন নেতারা। এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, ঢাকায় দুদিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনরায় ফিরে পাওয়ার শর্ত পূরণে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক হলেও এ ব্যাপারে বাংলাদেশকে আরও কাজ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন সহ শ্রম আইন সংশোধন এবং বাংলাদেশের বাজারে অগ্নি নির্বাপন পণ্যের রপ্তানির জন্য শুল্ক কমানোর প্রস্তাব দেন মার্কিন প্রতিনিধি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সহ পণ্যের প্রবেশাধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে এ সময় জানান বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে সুবর্ণ এক্সপ্রেস থেকে অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম সহ দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বেলা 1টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসে অভিযান চালিয়ে একটি AK-22, 2টি ম্যাগাজিন, 8 রাউন্ড গুলি, 3টি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে রেলওয়ে পুলিশ অভিযান চালায় বলে জানা গেছে। আটককৃতদের কমলাপুর থানায় সোপর্দ করা হয়েছে। এক একটা বোমা দিয়া এক একটা গাড়ি ধ্বংস করা যাবে। রেলওয়ে এবং ঢাকায় বিভিন্ন জায়গায় তারা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য মানে নিয়ে আসছে। আমরা প্রাথমিকভাবে তারা সন্দেহ করতেছি। তাদের জিজ্ঞাসাবাদ এবং ইন্টারোগেশন করার পর সত্য বেরিয়ে আসবে। আমাদের ধারণা স্বাধীনতা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের পরিবেশ শান্ত থাকতে দিতে চায় না। সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102 জনে। রোববার 9 মাস বয়সী এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্স ভাইরাসে আক্রান্ত 339 জনের মধ্যে এপ্রিলে 143 জন আক্রান্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে তাবুক এলাকার একটি হাসপাতালে 4 জন স্টাফও আক্রান্ত হয়। চলতি মাসে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে অস্বীকৃতি জানিয়ে 4 চিকিৎসক চাকরি থেকে অব্যাহতি নেয়। গেল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংস্থাটির বিশেষ প্রতিনিধিরা সৌদি আরব আসছেন। এদিকে এ ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় গত সোমবার কোনো কারণ উল্লেখ ছাড়াই সৌদি স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ আল রাবিয়াহকে বরখাস্ত করে দেশটির সরকার। মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে 40 বছর বয়সী এক বাংলাদেশি নারীরও মৃত্যু হয়। এদিকে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মিশরেও বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজের 38তম জন্মদিনের দিন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন শেন জার্গেনসেন। সম্প্রতি দলের বাজে পারফরমেন্সের পর গণমাধ্যমে দেয়া বিসিবি পরিচালকদের তাঁর সম্পর্কে বেফাঁস মন্তব্যের কারণেই তিনি পদত্যাগ করছেন বলে চিঠিতে জানান। পাশাপাশি শেন বিসিবিকে লিখিত চিঠিতে আরও জানিয়েছেন, ক্রিকেট বোর্ড চাইলে আগামী জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। আর সেনের এমন চিঠিকে বিসিবি বলছে আবেগের সিদ্ধান্ত। রিপোর্ট শান্ত বিশ্বাসের। 2011 সালে বোলিং কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যাত্রা শুরু করা শেন জার্গেনসেন 2012 সালে হন সহকারী কোচ। পরে হঠাৎ করেই তৎকালীন টাইগারদের কোচ রিচার্ড পাইবাস পদত্যাগ করলে বিসিবি ভরসা পায় এই অস্ট্রেলিয়ানের ওপর। ভারপ্রাপ্ত কোচ হিসেবে 2012 সালের অক্টোবরে দায়িত্ব নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতান টাইগারদের। তার পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি 2013 সালে 2 বছরের চুক্তিতে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেন তাকে। কিন্তু হঠাৎ করেই চুক্তির মাঝপথে আসলো তার দায়িত্ব ছেড়ে দেওয়ার চিঠি আসছে আমার কাছে, এবং সেখানে সে বললো যে সে রিজাইন করেছে, এবং ও খুব বললো যে আমি এই টিমের সাথে
কাজ করে অনেক ইয়ে হয়েছে। 38 বছর বয়সে এই হেড কোচের অধীনে টাইগাররা সব ফরম্যাটে খেলেছে 37টি ম্যাচ। এতে অসংখ্য অর্জনের সঙ্গে আছে অনেক রেকর্ডও। কিন্তু সম্প্রতি এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরে বাংলাদেশ দলের পারফরমেন্স হতাশ করে ভক্তদের। ক্রিকেটারদের পাশাপাশি কোচেরও নানা সমালোচনা করে বিসিবি পরিচালকরা। এতেই খেপেছেন জার্গেন। ও মিডিয়াতে দেখেছে যে আপনার ওর বিরুদ্ধে মানে ওর যে ওকে হয়তো বা বাংলাদেশ টিমে খেলবেন মানে নিবে না এই ধরনের কোনো কথাবার্তা সে মিডিয়াতে দেখছে কোনো ডাইরেক্টর আলাপে ডাইরেক্টরদের সাথে নাকি কথা হয়েছে বা কিছু পরিচালক নাকি বলেছে যে ওকে চায় না, সেটা রিজন দেখে সে বললো যে আমি চাচ্ছি না। বিসিবিকে দেয়া চিঠিতে সেন জানান বিসিবি চাইলে আগামী জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজে টাইগারদের সঙ্গে থাকতে পারেন তিনি। আর তার এই পদত্যাগকে বিসিবি বলছে আবেগের সিদ্ধান্ত। যদি আমরা চাই তাহলে ওকে আপনার ইন্ডিয়া পর্যন্ত ও রাজি আছে করার। তো এটা যে চিঠিটা পড়ে আমার কাছে মনে হলো যে ইমোশনালি সে চিঠিটা লিখেছে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কালবৈশাখীর ছোবলে নেত্রকোনায় একই পরিবারের 4 জন সহ সারা দেশে 15 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় 18 ঘন্টা পর স্বাভাবিক। নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ অপহৃত 5 জনকে উদ্ধারের দাবিতে সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। গাজীপুরে 2 স্বর্ণ ব্যবসায়ী অপহরণ। স্বাভাবিক আন্দোলনে বাধা দিলে চোরাগুপ্তা হামলার ঘোষণা বিএনপির। চরম পরিণতির হুঁশিয়ারি খোকার। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ, বললেন নেতারা। এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।